শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অটোরিকশা চার্জের কারণে রাতেও পিক আওয়ারের মতোই থাকছে বিদ্যুতের চাহিদা। শহরের মানুষকে বিদ্যুৎ দিয়ে বঞ্চিত করা হচ্ছে গ্রামাঞ্চলকে। ক্ষয়িষ্ণু সম্পর্ক ঠিক করতে মরিয়া ভারত, চলছে সব রকমের কূটনৈতিক প্রচেষ্টা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সাধারণত সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা বাড়তে বাড়তে রাত ৮টার দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর মানুষ ঘুমিয়ে পড়লে চাহিদা কমে আসার কথা। সেই হিসাবেই রাত ১১টার পর বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আনা হয়। তবে সেই চিত্র বদলে গেছে। এখন গভীর রাতেও বিদ্যুতের চাহিদা থাকছে প্রায় সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। ফলে রাত ১টা থেকে ভোর পর্যন্ত তীব্র লোডশেডিং হচ্ছে। আর এর বড় কারণ, সারা দেশে রাতভর চলে হাজার হাজার ইজি বাইক ও অটোরিকশার ব্যাটারি চার্জিং। জুনেই পাইকারি পর্যায়ে গড়ে ১৯.৮৫% ও গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮% বেড়েছে বিদ্যুতের দাম। তবু বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিপুল পাওনা পরিশোধ করতে পারছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি স্বল্পতা প্রকট। গ্যাসের সংকট পুরোপুরি কাটেনি। ব্যয়বহুল জ্বালানি তেল থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হচ্ছে না, ফলে বেড়ে গেছে লোডশেডিং। পিডিবি ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিজিসিবির তথ্য বলছে, কয়েকদিন ধরে প্রতিদিন সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে ৩,০০০ মেগাওয়াটের বেশি। ১০ আগস্ট সোমবার রাত ৮টা পর্যন্ত সর্বোচ্চ লোডশেডিং হয়েছে ৩,৭৫৭ মেগাওয়াট। এর আগের দিন ছিল ৩,৬৭১ মেগাওয়াট। পিডিবির দুজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর সুফল পেতে ২ মাস সময় লাগে, তাই বাড়তি আয় এখনও পিডিবির হিসাবে আসেনি। তবে দাম বাড়ানোর পর পিডিবির বকেয়া নতুন করে আর বাড়বে না। পুরনো বকেয়া ধাপে ধাপে শোধ করা হবে। ঢাকার ২ বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকো ও ডিপিডিসি সূত্র বলছে, তাদের বিদ্যুৎ চাহিদায় ঘাটতি নেই। আর ঢাকার বাইরের বাকি ৪টি বিতরণ সংস্থার সূত্র বলছে, চাহিদার তুলনায় খুব কম বিদ্যুৎ পাচ্ছে আরইবি, যারা সারা দেশের গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে। পিডিবি ও আরইবি মিলে ফেনী জেলার বিদ্যুতের চাহিদা রয়েছে ১৪০ মেগাওয়াট, গড়ে প্রতিদিন ঘাটতি ৩০ মেগাওয়াট। নেত্রকোনায় ১৫৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে ৫৯ মেগাওয়াট। ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুতের চাহিদা রয়েছে ২৪০ মেগাওয়াট, প্রতিদিন প্রায় ৮০ মেগাওয়াট ঘাটতি থাকছে। বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টরা বলছেন, রাতের উচ্চ চাহিদার সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের ব্যাপক চার্জিংয়ের বিষয়টিও আলোচনায় আসছে। সারা দেশে কত অটোরিকশা ও ইজি বাইক রয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই। তবে দেশের প্রায় সব এলাকাতেই ব্যাটারি চালিত এসব যান দিয়ে চলাচলের পর রাতে চার্জে দেওয়া হয়। ফলে মানুষের ঘুমিয়ে পড়ার পরও বিদ্যুতের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। আগে সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত সময়কে মূলত পিক আওয়ারে ধরে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করা হতো। এখন রাত ১১টার পরও চাহিদা প্রায় একই থাকছে। এমনকি রাত ১২টা, ১টা, ২টা বা ৩টার সময়ও চাহিদা ১৬,০০০ মেগাওয়াটের কাছাকাছি থাকছে। অথচ এ সময় উৎপাদন কমে যাওয়ায় ঘাটতি বাড়ছে। ৫ আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেয়ার দিল্লির সিদ্ধান্তে ঢাকা ভয়াবহভাবে নাখোশ হয়েছে। এর ফলশ্রুতিতে দুই দেশের শীতল সম্পর্ক উষ্ণ হওয়ার যে সামান্যতম সম্ভাবনা ছিল তা কিছুটা হলেও ম্লান হয়ে গেছে। এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দিল্লি সফর করেছিলেন। এরপরই ভারত বাংলাদেশে কোনো ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে নিয়োগ না দিয়ে হাই কমিশনার হিসেবে পাঠায় রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে। এর বাইরেও ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়। অথচ বাংলাদেশ ব্রিক্স সদস্য নয়। তবে পরিস্থিতি পুরোপুরি পাল্টে দিয়েছে ৫ আগস্টের সেই সংবাদ সম্মেলন। এই সম্মেলনে ঢাকার প্রতিক্রিয়া ছিল উষ্মায় ভরা। বাংলাদেশের ক্ষমতাসীনরা বলছে, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দিল্লির এই অনুমোদন হাজারো শহীদের প্রতি অবজ্ঞা ও অপমান। যেখানে ঢাকা বারবার শেখ হাসিনার প্রত্যার্পণ দাবি করছে, সেখানে এই সংবাদ সম্মেলন করতে দেওয়ার আশা ঢাকা করেনি। এরপরই বলা হতে থাকে, প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো দিল্লি যাবেন না, কিন্তু ভারত হাল ছাড়ছে না। এরপর থেকেই দীনেশ ত্রিবেদীকে বেশ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। তিনি পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন। বারবার বলছেন তারেক রহমান জনতার প্রতিনিধি, দুই প্রধানমন্ত্রী মুখোমুখি বসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংবাদ সম্মেলন হয়তো ঢাকার জন্য খুব বড় সমস্যা হতো না, কিন্তু হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যই ঢাকাকে সবচেয়ে বেশি বিরক্ত করেছে। জয় বারবার বলেছেন, বাংলাদেশ এখন একটি ব্যর্থ রাষ্ট্র, এটি এখন জঙ্গিবাদের আন্তর্জাতিক হাব। ঢাকার তোপখানা রোড এই বক্তব্যে ভারতের মাটি থেকে প্রচার হতে দেওয়াকে বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবেই দেখছে।
শুধু ত্রিবেদীর উপরেই ভরসা রাখছে না নয়াদিল্লির সাউথ ব্লক। বাংলাদেশে পাঠানো হয়েছে রয়ের প্রধান পরাগ জৈনকে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের রকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়। এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে দিল্লি সম্ভবত দেখাতে চেয়েছে র কোনো অস্বাভাবিক সংস্থা নয়। বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি তারেক রহমানকে নিতে শেষ অবধি চেষ্টা করেই যাবে, কারণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে তারা যথেষ্ট গুরুত্বই দিচ্ছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত? কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়ে অন্তত 132 জন হয়েছেন এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে তথ্য জানা গেছে। 10 আগস্ট সোমবার আঘাত হানায় শক্তিশালী ভূকম্পনে পশ্চিম কলম্বিয়ার ক্যালির, পেরেইরা, কিব এবং মানিজালেস সহ একাধিক শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূকম্পনটি প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও অনুভূত হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রাজধানী বগোটা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান জোসে দেল পালমারে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। এর গভীরতা ছিল 107 কিলোমিটার। ভূমিকম্পের পর কয়েক ঘন্টার মধ্যে অন্তত 21টি আফটার শক রেকর্ড করা হয়। ইরানের হত্যার হুমকির পর গত মাসে তুরস্ক থেকে গোপন সামরিক ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছিল। অথচ হোয়াইট হাউস তখন জানিয়েছিল তিনি এয়ারফোর্স ওয়ানে করে উড়ে যাচ্ছেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই গোপন অভিযানে প্রেসিডেন্টকে বিমানবন্দরের খাবার সরবরাহের একটি কার্টের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল। এমনকি তাকে বিমানবন্দরে স্থানান্তরের কাজে একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করা হয়েছিল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব নেতাদের সঙ্গে ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্প যখন আঙ্কারায় ছিলেন, তখন এই অভিযান পরিচালিত হয়। টেলিভিশন ক্যামেরার সামনে প্রেসিডেন্টকে পুরনো এয়ারফোর্স ওয়ান নামে বিশাল উড়োজাহাজে উঠতে দেখা যায়, কিন্তু কয়েক মিনিট পর গোপনে তাকে একটি ছোট বিমানে সরিয়ে নেওয়া হয়। এ কাজে বিমানবন্দরে ব্যবহৃত একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করা হয়। এই ট্রাককে সাধারণত উড্ডয়নের আগে বিমানে খাবার ও অন্যান্য সরঞ্জাম তোলার কাজে ব্যবহৃত হয়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে সবচেয়ে বড় উদ্বেগ হলো এই প্রযুক্তির সর্বজনীন প্রচলন ও জোরদার ব্যবহারের ফলে কত মানুষের চাকরি যাবে। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর চিত্র কিছুটা ভিন্ন। এআইয়ের কল্যাণে উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধির পালে হাওয়া লাগতে পারে। বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই এর কারণে উন্নয়নশীল দেশগুলোর কিছু খাতে কর্মসংস্থান কমতে পারে। আবার এআই এর কল্যাণে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়ে নতুন কাজের সুযোগও তৈরি হতে পারে। যদিও এআই প্রযুক্তির উন্নয়নে এসব দেশের ভূমিকা নগণ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ একেবারে পিছিয়ে নেই। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উল্লেখযোগ্য সফলতার কথা বলা হয়েছে। এআই নির্ভর মেডিকেল ইমেজিং ব্যবহারের ফলে ডায়াবেটিস জনিত চোখের জটিলতা শনাক্তের পরীক্ষা প্রতিদিন প্রায় 40% বেড়েছে। দেশে সরকারি ডিজিটাল সেবার ভিত্তি আগেই তৈরি হয়েছে। সেই ভিত্তি এখন এআই এর ক্ষেত্রেও কাজে লাগানো যায়। কৃষি, স্বাস্থ্য ও নাগরিক সেবায় এআই ব্যবহারের উদ্যোগ শুরু হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বেলফাস্টে আফগানিস্তান আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের পর ভাগ্য নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের। 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজকে এখন বাছাই পর্বের পরীক্ষায় পাশ করতে হবে। এ পরিস্থিতি অবশ্য তাদের জন্য নতুন নয়। 2019 ও 2023 ওয়ানডে বিশ্বকাপে বাছাই খেলতে হয় ক্যারিবিয়ানদের। 19-এর বাছাই পর্ব উতরে মূল পর্বে উঠলেও 23-এ আটকে গিয়েছিল। আয়ারল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে সরাসরি 2027 বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। 50 ওভারের বিশ্বকাপে এ নিয়ে টানা চতুর্থবার খেলবে দলটি। বাঙালিয়ানার শানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।